লেখিকা শুভ্রা রায়ের সন্দিহান জিঘাংসা। বারাসাত থানার ইনচার্জ কনক চ্যাটার্জি থানায় নিজের ঘরে কনকাঞ্জলি জুয়েলার্সের ডাকাতির ফাইলটা ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছিলেন। মঙ্গলবার আদালতের সমস্ত এভিডেন্স সাবমিট করতে হবে। কনস্টেবল রতন বোস চায়ের প্লেটটা টেবিলে নামিয়ে বেশ গদগদ কণ্ঠে বললেন, স্যার, বৃষ্টির দিন চায়ের সাথে গরম গরম দুটো সিঙাড়া খেতে পারতেন। রতন, আমি কোয়ার্টার থেকে টিফিন করেই বেরিয়েছি, আর ওই তেল চুপচুপে সিঙাড়াতে আমার রুচি নেই, আর তুমিও ওই সব খেও না। রতন, তুমি যা মধ্যপ্রদেশ করেছো, যে পূর্ণমাসের অন্তঃসত্ত্বাও তোমাকে এবার দেখে লজ্জা পাবে। স্যার, মা কালীর দিব্যি, তেলের খাবার আমি একদম ছুঁয়েও দেখি না। এখন দেখছেন না শরীরটা কিরকম ফিট। সে তো দেখতেই পাচ্ছি। গত সপ্তাহে ষষ্ঠীতলার কিডন্যাপিং কেসটা ইনভেস্টিগেশনে যাওয়ার পথে গাড়ি ব্রেকডাউন হয়ে গেল, তাই 1.5 মাইল পায়ে হেঁটে পৌঁছাতে হলো। পৌঁছানোর পর দেখি তুমি 1.5 হাত লম্বা জিভ বার করে হাঁপাচ্ছ। মোক্ষম খোঁচাটা খেয়ে কনস্টেবল রতন ঘর থেকে বেরোতে যাবেন, তখনই টেবিলের ফোনটা বেজে ওঠে। কনক চ্যাটার্জি ফাইল থেকে চোখ সরিয়ে ফোনটা ধরেন। হ্যাঁ, আমি বারাসাত থানার ইনচার্জ কনক চ্যাটার্জি বলছি। কি দরকার বলুন? ফোনের অপর প্রান্ত থেকে ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে আসে। এতটাই ভয়ার্ত যে কিভাবে কথা শুরু করবে ভেবেই পাচ্ছেন না। অসম্ভব ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে শুরু করে, স্যার স্যার স্যার, আমি পার্থসারথী ভট্টাচার্য বলছি। এখনই সোমভিলায় চলে আসুন। স্যার, নিজ বাসভবনে মার্ডার হয়েছেন, গুলি লেগেছে। অ্যাডভোকেট দেবশঙ্কর সোম। কি বললেন? দেবশঙ্কর সোম? মানে ক্রিমিনাল লয়ার দেবশঙ্কর সোম মার্ডার হয়েছেন? বলেন কি, নিজের বাসভবনে? আচ্ছা, আমি আসছি এক্ষুনি। বডিতে কেউ হাত দেবেন না। বাড়ির লোকজন সবাই যেন বাড়িতেই থাকে সেটা দেখবেন। রতন, চলো, বেরোতে হবে এক্ষুনি। ক্রিমিনাল লয়ার দেবশঙ্কর সোম মার্ডার হয়েছেন নিজের বাসভবনে। সন্ধ্যাকে ইনফর্ম করো, ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দিতে বলো, এক্ষুনি যেন অকুস্থলে পৌঁছে যায়। সুবিমল থানায় থাক, জনার্দনকে তৈরি হতে বলো। 2 মিনিটের মধ্যে তোমাদের আমি গাড়িতে দেখি যেন। হ্যাঁ স্যার, বলেই রতন দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। সোমভিলায় পৌঁছাতে মিনিট 15 লেগেই গেল। বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় নিয়ে কৌতূহলী জনতা বাড়ির বাইরে ভিড় করে আছেন। পুলিশের গাড়ি ঢুকতে ভিড় শিথিল হয়ে আসে খানিকটা। পুলিশের জিজ্ঞাসাবাদ অনেকেরই ভয় ও বিরক্তির কারণ সেটা খুবই স্পষ্ট চোখে পড়ে। কনক চ্যাটার্জি গাড়ি থেকে নেমে গেটের কাছে এগিয়ে গেলেন। 3 তলা বাড়ি, 2 তলা ও 3 তলা বাইরে থেকে দৃশ্যমান, কিন্তু 1 তলার জানালা দরজাগুলি বাইরে থেকে একেবারে আড়াল করা আছে সুউচ্চ মাপের পাঁচিল ও লোহার গেটের প্রাচুর্যে। এতটাই পাঁচিলের উচ্চতা যে বাইরে থেকে দুর্গের আকার নিয়েছে যেন। গেটের ডান দিকে শ্বেত পাথরের ফলকে বড় করে লেখা সোমভিলা। তারই নিচে পাথরের খোদাই করা লেট দুর্গাশঙ্কর সোম, ব্র্যাকেটে লেখা অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট। তারই নিচে লেখা অ্যাডভোকেট দেবশঙ্কর সোম, ব্র্যাকেটে বারাসাত কোর্ট। বিশাল লোহার গেট, তার মধ্যে এক ফালি ছোট গেট, অনেকটা জেলের গেটের ধরনের। কনক চ্যাটার্জি ঘুরে পেছনে দাঁড়ানো জনার্দনের দিকে তাকাতেই জনার্দন হাতের কাঠের রুলটা দিয়ে লোহার গেটটা 2 বার ঠোকা মারতেই ছোট গেট খুলে দারোয়ান বেরিয়ে এসে ভিতরে আসতে বলেন। শুনেই কনক চ্যাটার্জি ধমকে উঠে বড় গেটটা ভালো করে খুলতে বললেন। 6 ফুট উচ্চতার বলিষ্ঠ চেহারার অধিকারী কনক চ্যাটার্জির পক্ষে ওই ছোট গেট দিয়ে ঢোকা একটু অসুবিধাজনক। যদিও যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থানকে মানিয়ে নেওয়া পুলিশের ডিউটির মধ্যে পড়ে, তবুও কনক চ্যাটার্জি ছোট গেটে মাথা নিচু করে ঢুকতে রাজি হলেন না। 1 মিনিটের মধ্যেই দারোয়ান চাবি দিয়ে গেট খুলে দিয়ে হাত জোর করে একপাশে দাঁড়ায়। নাম জিজ্ঞাসা করতে জানায় সদাশিব পান্ডা, বাড়ি ছত্রিশগড়, 4 বছর ধরে সোমভিলায় দারোয়ানের কাজ করছেন। কনক চ্যাটার্জি দলবল নিয়ে ভেতরে প্রবেশ করেন। বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভিতরটা কত বড়, তবে দেখলে বোঝা যায় 6-7 কাঠার উপরে সুদৃশ্যমান বাড়িটি অবস্থিত।
গেটের সোজাসুজি বাড়ির বাদিকে বড় গ্যারেজ, তাতে দুটো গাড়ি বিরাজমান। বাড়ির সামনে 2 কাঠার মতো জমি সুন্দর সবুজ ঘাসের লন ও ফুল গাছ সমেত সাজানো গোছানো আছে। কনক চ্যাটার্জি খানিকটা হেঁটে গিয়েও আবার গেটের বাইরে ফিরে এলেন। এসে নামের ফলকটির কাছে গিয়ে খুব ভালো করে লক্ষ্য করলেন। দেবশঙ্কর সোম নামটির উপর কিরকম লালচে রঙের মতন কিছু একটা যেন লেপন আছে। এত বৃষ্টিতেও ধুয়ে যায়নি। কনক চ্যাটার্জি হাত দিয়ে দেখতে গিয়েও দেখলেন না, বরং রাস্তায় ঘুরে দাঁড়ালেন। উৎসুক জনতার উদ্দেশ্যে বললেন, এই গেটে কারা কারা হাত দিয়েছেন তাদের সকলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আপনারা দাঁড়িয়ে থাকুন, আমি লোক পাঠাচ্ছি, উনি এসে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেবেন। আপনারা লাইন করে দাঁড়ান বলে গটগট করে ভিতরে চলে গেলেন। কিছুটা গিয়ে পিছন ফিরে রাস্তায় দৃষ্টিপাত করে নিজ মনে মুচকি হাসলেন। বড়বাবুর ফরমান শুনে ততক্ষণে রাস্তায় ভিড় একেবারে পাতলা হয়ে গেছে, বলতে গেলে একেবারে ভো-ভা। পুলিশে ছুলে 18 ঘা প্রবাদটা কারোরই অজানা নয় যে। দরজা দিয়ে ঢুকে বিরাট হলঘর, দামি কার্পেটের উপর সুদৃশ্য সোফা সেট, শোপিস রাখার খুব সুন্দর সুন্দর দামি সেগুন কাঠের শোকেস বিশাল 2টি দেওয়াল জুড়ে সাজানো রয়েছে। ঘরে চতুষ্কোণে রয়েছে রুচিশীলতার প্রমাণ। অফিসার চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিলেন। পুলিশের লোকজনকে ভিতরে প্রবেশ করতে দেখে একজন লোক হাতজোড় করে ভিতর ঘর থেকে বেরিয়ে এলেন। বয়স আনুমানিক 60-62 হবে। নাম সুধাময় তরফদার। সোমভিলার খুব পুরনো বিশ্বস্ত কাজের লোক, এই বাড়ির কেয়ারটেকার কাম রাঁধুনি। পরনে ছাই রঙের পাজামা ও হাফ শার্ট। পুলিশ জিজ্ঞাসাবাদ করার আগেই সুধাময় কেঁদে ফেললেন। কান্না ভেজা কণ্ঠে বললেন, ছোটদাবাবু যখন কলেজে পড়তেন তখন থেকে আমি এই বাড়িতে কাজে বহাল, তাও প্রায় 37 বছর হয়ে গেল। দাগি আসামি নিয়ে কাজ কারবার ছিল, অনেক লোককে সাজা পাইয়েছিলেন, তাই বলে এইভাবে প্রাণটা শেষ করে দেবে কেউ? স্যার, খুনি যেন কঠিন শাস্তি পায়। কান্নার শব্দ ভেসে এলো। ঠিক আছে, দেখছি বডি কোন ঘরে। 3 তলার বড় ঘরে ছোটদাদাবাবুর শোয়ার ঘর, সেখানেই আছে। সুধাময় 3 তলার সিঁড়ি দেখিয়ে দিলেন। পুলিশের লোকজন 3 তলায় উঠে গেলেন। 3 তলায় উঠেই চোখে পড়ে অল্প পরিসরে বসার জায়গা করা আছে। তার দুদিকে 2টো ঘর, 3 জন ভদ্রমহিলা ও 4 জন পুরুষ মানুষ বসার জায়গায় জটলা করে আছেন। তার মধ্যে একজন এগিয়ে এলেন। আমি পার্থসারথী ভট্টাচার্য, আমি থানায় ফোন করেছিলাম। স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি দরজা ভাঙি। দরজা ভিতর থেকে ছিটকিনি দেওয়া ছিল। রাতে শুতে যাওয়ার আগে উনি বরাবর দরজায় ছিটকিনি দিয়ে শুতেন। খুব সকালে ওঠার অভ্যেস ওনার, তাই যখন 7:30টা বেজে গেছে দেখে সুধাময়দা ডাকাডাকি শুরু করেন। কিছুতেই দরজা খুলছে না দেখে ম্যাডাম আমাকে ফোন করেন। আমি এমনিতেই 9টায় এখানে রোজই চলে আসি, আজ মিনিট 10 আগেই আসি। আমি ছিটকিনি ভেঙে দরজা খুলি। ঠিক আছে, আপনারা কেউ বাড়ি ছেড়ে বেরোবেন না, সবার বয়ান নিতে হবে, আমরা ভিতরে গিয়ে দেখছি। দরজা দিয়ে ঘরে ঢুকতেই একটা শীতল বাতাবরণ যেন শরীরকে স্পর্শ করল। ঘরের 2টো বড় বড় জানালা দুটোই বন্ধ। কাল থেকে এখনো এসি চলছিল, সবে বন্ধ করা হয়েছে যেন। খাটের কানা ঘেঁষে দেবশঙ্কর সোমের মৃতদেহটা উপুর হয়ে পড়ে আছে। পরনে সাদা পাজামা ও সুতির সাদা হাফ হাতা ফতুয়া। রক্তে ভেসে গেছে জামা আর মেঝে। রক্ত গড়িয়ে দরজার কাছ অবধি চলে এসেছে। দেখেই মনে হচ্ছে স্ক্যাপুলা ও রিবকেজ ভেদ করে হার্ট বরাবর গুলিটা ভেদ করে চলে গেছে। খুবই কাছ থেকে বুলেট ছোড়া হয়েছে, একেবারে আকস্মিক আক্রমণ। মনে হয় মিস্টার সোম বুঝে উঠতে পারেননি খুনিকে। বুলেট হার্ট ভেদ করার সাথে সাথে মৃত্যু। ইন্সপেক্টর কনক চ্যাটার্জি মৃতদেহটি উল্টে সোজা করলেন। মৃতদেহের কপালে আঘাতের চিহ্ন দেখে যা মনে হচ্ছে খাটের কানাতে পড়ে কপালটা সজোরে ঠুকে যায়, তাতেই বেশ ডিপ হয়ে কেটে গেছে। ইন্সপেক্টর উঠে দাঁড়ালেন। অনুসন্ধানী চোখগুলির উৎসস্থল খুঁজতে লাগে, খুঁজেও পায় খাটের পিছনের দিকে বন্ধ কাচের জানালাতে বুলেটের ফুটোর দাগ। ফুটোর আকার নিখুঁত গোল। বুলেটের আঘাতে কাচে চিড় ধরেছে কিন্তু ভাঙেনি। মনে হয় জানালার পিছনে দাঁড়িয়ে খুব কাছ থেকে গুলি ছোড়া হয়েছে। ফরেন্সিক রিপোর্ট না আসলে বলা যাবে না কিরকম পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে। গুলি দেখে কনক চ্যাটার্জির মনে হয়েছে 9 mm কিংবা 7.65 মিমি পিস্তল থেকে ছোড়া হয়েছে।
তবুও ফরেন্সিক রিপোর্ট হাতে আসা দরকার। ইতিমধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক ও ফটোগ্রাফার চলে আসায় ইন্সপেক্টর চ্যাটার্জি মৃতদেহের পাশ থেকে সরে দাঁড়ালেন। মৃতদেহ পাশ কাটিয়ে জানালার কাছে গিয়ে কনক চ্যাটার্জি ভীষণ হতবাক হয়ে গেলেন। দেবশঙ্কর বাবুর ঘরটি 3 তলার পিছন দিকের ঘর। সেই ঘরের জানালা দিয়ে দেখতে পেলেন পিছন দিকে 2 কাঠার মতো জমি রয়েছে। জমিতে কিচেন গার্ডেন করা হয়েছে, তাতে বেগুন, ভেন্ডি, কাঁচা লঙ্কা, পটল আরও কী সব গাছ রয়েছে। বড় কোনো গাছ নেই যে তার ডালে বসে পিস্তল দিয়ে টার্গেট করবে। পাঁচিলে বেশ উঁচু, প্রায় 1 তলা বাড়ি সমান, কিন্তু তা সত্ত্বেও পাঁচিলে দাঁড়িয়ে 3 তলার ঘরের ভিতর ভিকটিমের হার্ট লক্ষ্য করে গুলি ছুড়বে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এছাড়াও পাঁচিলের ওপাশে খেলার মাঠ, জানালার ওপাশে কোনো লাগোয়া বারান্দা নেই যে আততায়ী জানালার বাইরে দাঁড়িয়ে বন্ধ জানালা দিয়ে শ্যুট করবে। তবে এত উঁচুতে কোনো সাপোর্ট ছাড়া কিভাবে গুলি ছুড়ল আততায়ী? অনেকগুলো প্রশ্ন ধাক্কাধাক্কি করে জড়ো হতে শুরু করেছে কনক চ্যাটার্জির মস্তিষ্কে। ভ্রুকুটির সংকোচন ক্রমশই প্রগাঢ় হয়ে আসছে। ফটোগ্রাফারকে ও ফরেন্সিকের তন্ময়কে কিছু নির্দেশ দিয়ে কনক চ্যাটার্জি নিচে নেমে গেলেন। সোজা বাড়ির পিছনের বাগানে উপস্থিত হলেন। বাড়ির চারধারে বাঁধানো রাস্তা, তার ধারে ধারে রঙ্গনা ফুলের গাছ ছোট করে কাটা। কনক চ্যাটার্জি চলে এলেন সেই জানালার ধারে যার কাজ ভেদ করে গুলি ঘরে প্রবেশ করে দেবশঙ্কর বাবুর হার্ট এফোর ওফোর করে দিয়েছে। বৃষ্টির জল বাগানের ভিতর বাঁধানো রাস্তায় জমে নেই, তবে সমানে বৃষ্টির দরুন রাস্তা একেবারে ভেজা। ভালো করে তলাটা পর্যবেক্ষণ করলেন না, কারোর জুতোর ছাপ দেখা যাচ্ছে না। দেওয়ালে যতদূর চোখ পড়ে মই বা সিঁড়ির কোনো দাগ নেই। ক্রিম রঙের ওয়েদার কোট করা দামি রং, ঝকঝকে দেওয়াল, মনে হয় বছর 2 আগে রং করা। মলিনতার চিহ্ন একেবারেই নেই বললেই চলে। কনক চ্যাটার্জি বিড়বিড় করে ওঠেন, 30 ফুট উঁচু জানালায় আততায়ী পৌঁছালো কি করে? আশ্চর্য! বাগানে বেগুন ভেন্ডির গাছগুলোর তলায় ইঞ্চি 4 জল জমে আছে। জল শুকনো না হওয়া অবধি কিছু বোঝা যাবে না। মাটি নরম হয়ে আছে, জলের তলায় জুতোর ছাপ থাকলেও থাকতে পারে। বুলেটের কেস, সেটা তো জানালার বাইরে পড়ে থাকার কথা, সেটাই বা গেল কোথায়? কনক চ্যাটার্জি মাথা নিচু করে সমানে খোঁজ করে চলেছেন। কিছু খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের পিছনে চলে আসেন। গ্যারেজের পিছনেই একটা ঘর, মনে হয় দারোয়ানের ঘর হবে। বাইরে থেকে হুড়কো টানা। কনক চ্যাটার্জি পকেট থেকে রুমাল বের করে সন্তর্পণে হুড়কোটা খুলে ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে একটা চৌকি, তাতে বিছানা পাতা, একপাশে স্টোভ ও রান্নার কিছু সামগ্রী। ভিতরটা চোখ বুলিয়ে বেরিয়ে আসতে যাবেন, হঠাৎই কি মনে হলো তার। ঘুরে গিয়ে চৌকির তলা দেখলেন একটা ছোট কোদাল ও একটি ছোট শাবল পড়ে আছে। শাবলটি মনে হয় বহুদিন অব্যবহারে হালকা জং পড়ে আছে। কোদালটা তুলে দেখলে এটা যেন প্রতিদিন ব্যবহার করা হয়। কোদাল ধোয়া জল গড়িয়ে মাটিতে পড়ে আছে, তার মানে দারোয়ান বাগানে কোনো কাজ করছিল, এটা স্পষ্ট। পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি তুলে নিলেন কনক চ্যাটার্জি। ঘর থেকে বেরোতে যাবেন, তখনই নজরে আসে পোড়া সিগারেটের 2টো টুকরো চৌকির পাশে রান্নার স্টোভের কাছে পড়ে আছে। মনে হয় যেন রান্না বসিয়ে সিগারেট সেবন করছিল। কনক চ্যাটার্জি সিগারেটের টুকরোগুলো তুলে নিয়ে ভালো করে দেখলেন। গোল্ড ফ্লেক কিং সাইজের সিগারেটের টুকরো। দারোয়ান এত দামি সিগারেট সেবন করে, না ঘরে অন্য কেউ এসেছিল? কনক চ্যাটার্জি ঘর থেকে বেরিয়ে সোজা বাইরের গেটে সদাশিবের কাছে গেলেন। এই যে সদাশিব, কাল রাত্রে বাইরে থেকে কে ভিতরে ঢুকেছিল? কাল রবিবার ছিল, বাবু বাড়ি থেকে বেরোননি, আর বাবুর সাথে কাল কেউ দেখা করেনি। উকিলদা মানে পার্থসারথী বাবু, তিনিও কাল আসেন না। শনিবার পর্যন্ত উনি বাড়িতে আসেন। বাবু রবিবার কারোর সাথেই দেখা করেন না। কিন্তু সদাশিব, কেউ তো এসেছিল, না হলে দেবশঙ্কর বাবু খুন হলেন কিভাবে? ঠিক করে বলো, তা না হলে তোমার উপর দোষ পড়তে পারে। কাকে মই নিয়ে বাগানে যেতে দিয়েছিলে তুমি? ধমকে ওঠেন কনক চ্যাটার্জি। সদাশিব ঘাবড়ে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে হাত জোর করে বলে, বাবু আমি সত্যি কিছু জানি না। দারোয়ান বলে আমার উপর দোষ পড়বে কেন বাবু? আমি তো পেটের তাগিদে এই চাকরি করছি। বড় গেটের চাবি তো বাড়ির ভিতরে সুধা ময়দার কাছে থাকে। বাবুর গাড়ি যখন বের হয় তখনই চাবি এনে খুলি। পার্থসারথী বাবুর স্কুটিও এই ছোট গেট দিয়ে ঢোকে। কাল ড্রাইভারেরও ছুটি থাকে। আর বাড়ির মালিক, সে কবে কবে আসে?
মালি নেই বাবু, আমার বাগান করার শখ, আমি তাই মালির কাজ করি। কাল রাত্রে বাগানে কখন গিয়েছিলে? কাল সারাদিন বৃষ্টি পড়ছিল বলে বাগানে আর যাইনি। বৃষ্টি না হলে সকালে গাছগুলিতে জল দিই। কাল থেকে যা বৃষ্টি হয়েছে তাতে 1.5 সপ্তাহ জল না দিলেও চলবে। সে তো বুঝলাম, কিন্তু নমুনা অন্য কিছু বলছে সদাশিব। ঠিক আছে, যতদিন না তদন্ত শেষ হচ্ছে তুমি ভুলেও এ বাড়ি ছেড়ো না। কনক চ্যাটার্জি আবারও ঘরে প্রস্থান করলেন। বাড়িতে ঢুকে কনক চ্যাটার্জি সবাইকে নিচে আসতে বললেন। বাড়িতে দেবশঙ্কর বাবুর অফিসের ঘরটিতে কনক চ্যাটার্জি চেয়ার টেনে বসলেন। প্রথমেই ঘরে ঢুকলেন পার্থ সারথি। মাঝারি মাপের শক্ত সামর্থ্য চেহারা, এনার পক্ষে দরজার ছিটকিনি ভাঙা সম্ভব। পার্থ সারথি বাবু, আপনি মৃতদেহ প্রথম দেখেন? হ্যাঁ, দরজা ভেঙে আমি প্রথম দেখেছিলাম। ঘরের ভিতরে ঢুকেছিলেন? এর আগে 3 তলায় আপনার যাতায়াত ছিল? না, আমি আজ প্রথম 3 তলায় এসেছি, তাও ম্যাডাম ফোন করে আসতে বলেছিলেন বলে। আমি ভিতরে ঢুকিনি, তবে ম্যাডাম ঢুকেছিলেন। মৃতদেহ একবার নাড়াও দিয়েছিলেন। এসি চলছিল তো? কে বন্ধ করলেন এসি? হ্যাঁ, এসি চলছিল, আমি ম্যাডামকে বন্ধ করতে বলেছিলাম। আমি ঘরে দরজা ছাড়া কোনো জিনিসে হাত দিইনি। ম্যাডাম মৃতদেহ নাড়িয়ে ভয়ে বিছানাতে বসে পড়েন, তখনই এসি বন্ধ করেন এবং তারপরই ঘর থেকে বেরিয়ে এসে বাইরের সোফায় বসেন। আপনি কতদিন দেবশঙ্কর বাবুর সাথে কাজ করছেন? পরিবার আছে? আমি বছর 8 হয়ে গেল স্যারের সঙ্গে কাজ করছি। আগে একজন ছিলেন, তিনি কাজ ছেড়ে দেবার পর আমি নিযুক্ত হই। স্যার আমাকে খুব স্নেহ করতেন। আমার সোনারপুরে বাড়ি। বাড়িতে বাবা আছেন রিটায়ার্ড স্কুল মাস্টার পরিবেশ ভট্টাচার্য, আমার স্ত্রী নন্দিনী, আর আমার 12 বছরের মেয়ে অপর্ণা। এতদিন ধরে দেবশঙ্কর বাবুর সাথে কাজ করছেন, আশা করি সব কেস হিস্ট্রি আপনার কাছে পাবো। আপনি একটা কাজ করুন, সব কেসের একটা করে ডেটা বের করুন। তার সাথে অপরাধীর অবস্থান কোথায় হতে পারে নিখুঁত তথ্য দিন আমায়। আমি অবশ্য সব কিছু তদন্ত করে নেব, তবুও আপনি নথি তৈরি করুন। আমাকে কালকেই হাতে দেবেন, শুধুমাত্র আমার হাতেই কিন্তু দেবেন। আপনি এখন আসুন আর দীপশিখা দেবীকে পাঠিয়ে দিন। আঁচলের খুঁটে চোখ মুছতে মুছতে দীপশিখা সোম ভিতরে এসে বসলেন। নাক টেনে চোখ মুছে কেঁদেই যাচ্ছেন। অকস্মাৎ এই দুর্ঘটনা যেন মেনে নিতে পারছেন না। কনক চ্যাটার্জি টেবিলে রাখা জলের গ্লাসটি দীপশিখা দেবীর দিকে এগিয়ে দিলেন। একটু শান্ত হন আপনি, এই নিন জল। জানি এই সময় আপনি কথা বলার মতো অবস্থায় নেই, তবুও তদন্তের স্বার্থে আমাকে একটু সহযোগিতা করুন। দীপশিখা দেবী নিঃশব্দে মাথা নাড়লেন। বলুন, কি জিজ্ঞাসা করতে চান? আপনাদের বিয়ে কত বছর হলো? 18 বছর। দেবশঙ্কর বাবুর বয়স কত? 61 বছর চলছে, গত জানুয়ারিতে 60 কমপ্লিট হয়েছে। তার মানে আপনি ওনার প্রথম স্ত্রী নন? হ্যাঁ, আমি ওনার তৃতীয় পক্ষ। প্রথম দ্বিতীয় বিয়ে কি ডিভোর্স কেস, না মারা গেছে? ডিভোর্স হয়ে গেছে। আপনাদের কোনো সন্তান নেই? না, তবে আমার আগের পক্ষে একটি মেয়ে ছিল, 5 বছর আগে মারা যায়। কিভাবে? দেবশঙ্কর বাবু দেবলীনার অমতে ওর বিয়ে ঠিক করেছিলেন। আমার একমাত্র মেয়ে সেটা মেনে নিতে পারেনি। বিয়ের আগের দিন রাতে সুইসাইড করে। কান্নায় ভেঙে পড়েন দীপশিখা দেবী। কনক চ্যাটার্জি জুনিয়র ইন্সপেক্টর সন্ধ্যাকে ইশারায় এগিয়ে এসে সামলাতে নির্দেশ দিলেন। মিনিট 2 পর কনক চ্যাটার্জি আবার শুরু করলেন। মিসেস সোম, অনেক রাগ ক্ষোভ দুঃখ তাহলে আপনি 5 বছর ধরে মনে পোষণ করে আছেন, তাই নয় কি? দীপশিখা দেবী আহত হরিণীর মতো ব্যথাতুর চোখে কনক চ্যাটার্জির দিকে দৃষ্টি হানলেন। সন্তানহারা মা রাগে দুঃখে ডুবে থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি অফিসার? তার মানে এই নয় যে আমি ওনাকে খুন করেছি। না না দীপশিখা দেবী, আমি একবারও বলিনি আপনি খুন করেছেন। আপনি কি করে খুন করবেন? দরজা তো ভিতর থেকে ছিটকিনি দেওয়া ছিল, আর রাতে আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছিলেন। তাছাড়া আপনার পক্ষে বাগানে গিয়ে 3 তলার জানালার কাছে উঠে পিস্তল দিয়ে গুলি করা একেবারেই অসম্ভব। বড়জোর আপনি কাউকে দিয়ে বাইরে থেকে গুলি করাতে পারেন। এইসব কি বলছেন অফিসার? আমি আমার স্বামীকে হত্যা করব কেন? এমনিতেই আমি হাঁটুর ব্যথায় কষ্ট পাই, কিছুতেই ঘুম আসে না। ডক্টর আমাকে ঘুমের ওষুধ দিয়েছেন। সন্ধে 8টাতেই আমি ওষুধ খেয়ে নিই যাতে সারা রাত ঘুমাতে পারি। সকালে উঠতে উঠতে 7টা বেজে যায়। আজ সুধাময় আমাকে
ডাকতে আসে ৮টার সময়, এসে বলে ছোটদাদাবাবু দরজা খুলছে না। অনেকক্ষণ ধরে সুধাময় ডাকাডাকি করেছে। আমি শুনেই উপরে যাই, ভিতর থেকে ছিটকিনি আটকানো। কোনো সাড়া শব্দ না পেয়ে আমি পার্থকে ফোন করি। ওই এসে দরজা ভেঙে দেবশঙ্করকে দেখতে পাই মাটিতে পড়ে আছেন। ঘরে ঢুকেই এত রক্ত দেখে শিউরে উঠি। কি সাংঘাতিক, কি বীভৎস! আপনার সাথে কি ওনার বনিবনা ভালো ছিল না? উনি এক ঘরে, আপনি আর এক ঘরে কেন শুতেন? না, আমি আগে ৩ তলাতেই থাকতাম। দেবলীনার মৃত্যুর পর আমি আমার একমাত্র মেয়েকে হারিয়ে বড় দিশেহারা হয়ে পড়ি। মেয়ের ফাঁকা ঘরেই সবসময় পড়ে থাকতাম। ওর ব্যবহৃত বিছানাপত্র, জামা কাপড়, জিনিসপত্রের ভিতর আমি আমার সন্তানকে খুঁজে ফিরি। কি অসহনীয় হাহাকার আমায় গ্রাস করেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। দেবশঙ্কর বাবু আমার মানসিক অবস্থার কথা বুঝতে পেরে দোতলায় দেবলীনার ঘরে আমার থাকার ব্যবস্থা করে দেন। সেই থেকে আমি দোতলায় থাকি। দেবলীনার তখন কত বয়স যখন আপনি দ্বিতীয় বিয়ে করেন? দ্বিতীয় তো নাকি? হ্যাঁ, দ্বিতীয়। দেবলীনার তখন বছর ১০ হবে। আমার প্রথম স্বামী সিঙ্গাপুরে বিজনেসের কাজে গিয়েছিলেন, ওইখানে উনি হার্ট অ্যাটাকে মারা যান। আর ৩ বছর বাদে আমি দ্বিতীয় বিবাহ করি। কিসের বিজনেস ছিল আপনার আগের স্বামীর? গাড়ির স্পেয়ার পার্টস তৈরির ফ্যাক্টরি ছিল, এখন নেই, বিক্রি হয়ে গেছে। তখন দেবশঙ্কর বাবু সব রকম কেস হ্যান্ডেল করতেন। উনি আমার সম্পত্তি আদায়ের ব্যবস্থা করে দেন। সেই থেকে ওনার সাথে আলাপও পরে বিবাহ করি। ঠিক আছে, আপনি নিচেই এখন বসুন। উপরের ঘরগুলো একটু ভালো করে দেখবে আমার লোকজনরা। সন্ধ্যা, তুমি দোতলার ঘরগুলো চেক নাও। আর হ্যাঁ, এখন সুধাময়কে ভিতরে আসতে বলো। চলো সন্ধ্যা, উপরে পিসিমার ঘরে। দোতলায় পিসিমার ঘরটি ঠাকুর ঘরের পাশে। দুটো ঘরের আয়তন সমান। ঠাকুর ঘরের বিপরীত দিকের ঘরটি বেশ বড়। এটি ছিল দেবলীনার ঘর। বর্তমানে দীপশিখা দেবী থাকেন। কনক চ্যাটার্জি সন্ধ্যাকে পিসিমার বয়ানটা নিতে বলে দীপশিখা দেবীর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতে বিছানার পাশের দেওয়ালে দেবলীনার বিরাট ছবি। প্রথম দেখায় মনে হবে জলজ্যান্ত দেবলীনা হাসি মুখে দাঁড়িয়ে আছে। এতটাই প্রাণবন্ত সেই ছবি, সামান্য অভিমানে প্রাণবন্ত মেয়েটি আজ নিষ্প্রাণ ছবির ধারক। সন্তানহারা মায়ের হাহাকার চার দেওয়ালে যেন ছড়িয়ে আছে। বিছানার পাশে কর্নার টেবিলে একটা অ্যালবাম আর কিছু ওষুধপত্র পড়ে আছে। অফিসার টেবিল থেকে অ্যালবামটা তুলে নিলেন। উল্টে পাল্টে ছবিগুলো মন দিয়ে দেখলেন। দেবলীনার ছোটবেলার অ্যালবাম, স্মৃতি ছড়িয়ে আছে সর্বত্র। দীপশিখা দেবীর ড্রয়ার সার্চ করে প্রেসক্রিপশন খুঁজে বের করে প্রেসক্রিপশন আর ওষুধগুলো মিলিয়ে নিলেন। বাদিকের জানালার সামনে একটা মাঝারি সাইজের স্টাডি টেবিল রয়েছে। পড়াশোনার পাঠ অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই বই খাতাপত্রের জায়গায় দখল নিয়েছে খবরের কাগজ, জলের বোতল, ব্যাগ, আরও অনেক কিছু। অফিসার তাতে চোখ বুলিয়ে নিয়ে ড্রয়ারগুলো সার্চ করলেন। উপরে দুটো ড্রয়ারে তেমন কিছু চোখে না পড়লেও তলার ড্রয়ারে হাতড়ানোর সময় একটা খাম পেলেন। 3টে ছবি মধ্যেখান থেকে ছিঁড়ে টুকরো করা। ছবিতে দেবলীনা রয়েছে, তার সাথে আরও অনেক। অফিসার কনক চ্যাটার্জি কি মনে করে সন্তর্পণে খামটি পকেটে ঢুকিয়ে রাখলেন। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও সেই রকম কোনো তাৎপর্যপূর্ণ কোনো ক্লু না পেয়ে অবশেষে ঘর থেকে বেরিয়ে এলেন। পিসিমার ঘর থেকে ততক্ষণে সন্ধ্যা বেরিয়ে গিয়ে ঠাকুর ঘরের বাইরের থেকে উকি ঝুঁকি মারছে দেখে কনক চ্যাটার্জি ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়ালেন। মনে হয় না মার্ডার উইপেন ঠাকুর ঘরে মজুদ থাকবে। খুনটা বাইরের দিক থেকে হলেও ঘরের কোনো লোকের পক্ষে সম্ভব নয় 3 তলার জানালার পর্যন্ত উঠে মার্ডার করা, কারণ বয়সটা একটা ফ্যাক্টর। বাড়িতে সবাই প্রায় বয়স্কর দলে। চলো এবার দেবশঙ্কর বাবুর ঘর সার্চ করা যাক। 3 তলার গিয়ে দেখেন তন্ময় ততক্ষণে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছেন। কনক চ্যাটার্জির কাছ থেকে প্রয়োজনীয় সই সাবুত করিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। দেবশঙ্কর বাবুর ঘরটির পরিধি বিশাল। দেওয়াল জুড়ে বিশাল বিশাল দুটি কাঠের ওয়ার্ড্রোব। কনক চ্যাটার্জির ড্রেসিং টেবিলের ড্রয়ার আর বিছানার পাশে কর্নার টেবিল দুটো হাতড়ে ও আলমারির চাবি পেলেন না। সন্ধ্যা বিছানার তোষক উল্টে অবশেষে চাবি বের করে অফিসারের হাতে দিলেন। তোমরা মেয়েরা ঠিক বোঝো চাবি কোথায় থাকতে পারে বলো। সন্ধ্যা মুচকি হেসে ওই ঘরে লাগোয়া ঘর যেখানে দেবশঙ্কর বাবুর ছোট স্টাডি রুম সেখানে গেলেন। ইতিমধ্যে কনস্টেবল রতন 1 তলা থেকে উপরে উঠে এসেছেন। স্যার, নিচে ভালোভাবে সার্চ করেছি, কোনো পিস্তল পেলাম না। হ্যাঁ, খুনি তো তোমার জন্য পিস্তলটি ঘরের মধ্যে লুকিয়ে রেখে যাবে।
রতন মোটিভ খুঁজে বের করতে হবে, বুঝলে? দেবশঙ্করবাবু ক্রিমিনাল লয়ার ছিলেন, শত্রুর অভাব নেই। তবুও বলছি, এটা শুধুমাত্র কোনো আসামির কাজ নয়, প্রখর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এই কাজ করেছে। না হলে জানালার বাইরে অত উঁচু থেকে গুলি করলো কিভাবে? অনেক প্রশ্ন দানা বেঁধেছে, এক এক করে সাজাতে হবে রতন, তারপর তার উত্তর খোঁজা, তারপর শুরু হবে মোটিভ খোঁজা। চলো যাই এবার, এই ঘরটা সিল করে দাও, নথিপত্র কিছু যেন না সরে। তিনতলা থেকে কনক চ্যাটার্জি সদল বলে নিচে নেমে এসে থানার উদ্দেশ্যে রওনা দেবেন। ঠিক সেই সময় কনক চ্যাটার্জি ঘুরে দাঁড়ালেন। আপনাদের ড্রাইভারকে তো দেখলাম না। ড্রাইভার তো সকালে এসে যায় না? হ্যাঁ স্যার, সত্যি তো। আমার মাথা কাজ করছিল না এই ঘটনা দেখে, আমি একদম ভুলে গেছিলাম দীপকের কথা। ও তো সকাল 7টায় এসে যায়, এখন 11:30 বেজে গেছে, আমি ওকে ফোন করে দেখছি। হ্যাঁ, আমরা থানায় ফিরছি, ড্রাইভার এলেই থানায় যেতে বলবেন, ওর বয়ান নিতে হবে। আর আপনারা বাড়ি ছেড়ে যাবার চেষ্টা করবেন না। 48 ঘন্টার মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট চলে আসবে, তারপর বডি আপনাদের হ্যান্ড ওভার করে দেওয়া হবে। থানায় ফিরেই কনক চ্যাটার্জি নিজের টেবিলের ড্রয়ার থেকে তার লাল মলাটে ডায়েরিটা বের করে কাজে বসে গেলেন। যতক্ষণ না মনের অলিন্দে ঘুরতে ফিরতে থাকা প্রশ্নগুলি সাজাতে পারছেন, ততক্ষণ কৌতূহলী বেড়েই চলবে। প্রথম প্রশ্ন, খুনি অত উঁচুতে উঠল কিভাবে? দেবশঙ্কর বাবুর শত্রু সংখ্যা কত? শত্রু বাড়ির কেউ না বাইরের? না বাইরের লোক দিয়ে খুন করা হয়েছে? তন্ময়ের ধারণা অনুযায়ী রাত 1:30টায় যদি দেবশঙ্করবাবু খুন হন, তাহলে অত রাত্রে উনি জেগেছিলেন কেন? ঘরে লাইট জ্বলছিল। শোয়া থাকলে দেবশঙ্করবাবু খুন হতেন না। পালঙ্কের মাথার কাজটা বেশ উঁচু, যাতে শোয়া ব্যক্তি অনেকটাই গার্ডে থাকবে। জানালা দিয়ে টার্গেট করলেও মারা অসম্ভব। তাহলে কি বাথরুমে যাচ্ছিলেন? ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটা ডান দিকে। মৃতদেহ বাইরে দরজার দিকে মুখ করে পড়েছিল। তবে কাল রাতে হয়েছিলটা কি? দেবলীনার ড্রয়ারে ছেঁড়া ছবি যত্ন করে খামে রাখা ছিল কেন? দারোয়ানের ঘরে দামি সিগারেটের টুকরো পড়ে আছে, এত দামি সিগারেট খায় কে? দারোয়ানের যা মাইনে, তাতে নিশ্চয়ই ওই দামি সিগারেটের শখ থাকবে বলে মনে হয় না। একমাত্র দারোয়ান বাড়ির বাইরে থাকে। চারিদিকে কোনো মই দেখলাম না, মই বাইরে থেকে আনা সম্ভব। ছোট গেটের চাবি দারোয়ানের কাছেই থাকে। সেই একমাত্র নতুন লোক, মাত্র 4 বছর কাজ করছে। কিন্তু তার খুন করার মোটিভটা কি হতে পারে? না, কালকে আবার পিছনের বাগানটা পর্যবেক্ষণ করতে হবে। রতন, একটু কড়া করে লিকার চায়ের ব্যবস্থা করতে পারো? হ্যাঁ স্যার, নিয়ে আসছি। মিনিট 7 মধ্যেই বেয়ারা চা নিয়ে আসে। রতনও তার পিছু পিছু আবার কনক চ্যাটার্জির ঘরে প্রবেশ করেন এবং বেশ গম্ভীরভাবে বলেন, স্যার, কেসটা তো দেখছি বেশ ঘোরালো। আমার স্থির বিশ্বাস, আগের দুটো কেসের মতো এটাও আপনি ঠিক আততায়ীকে খুঁজে বের করতে পারবেন। এবার স্যার, প্রমোশন নিয়ে সোজা লালবাজারে বদলি। তুমি গুনিনের কাজ করো নাকি রতন? লালবাজারে বদলি হলে কি আমি যাতে উঠব? এই বারাসাত থানার ইনচার্জ আমি, এখানে আমি স্বাধীনভাবে কাজ করছি। লালবাজারে পোস্টিং হলে পদ বাড়বে ঠিকই, কিন্তু স্বাধীনতা থাকবে না, বুঝলে? বসের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। কলকাতা যাওয়া মানে সারাদিন মিনিস্টার সামলাতে দিনগত পাপ ক্ষয় করতে হবে। তার থেকে এই বেশ আছি, যবে ট্রান্সফার অর্ডার আসবে তবে দেখা যাবে। তবে হ্যাঁ, কেসটা বেশ ক্রিটিক্যাল, অপরাধী খুঁজতে বেগ পেতে হবে। সন্ধ্যাকে ডাকো। সন্ধ্যা ঘরে ঢুকতেই টেবিলের ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে? সুধাময়, বলুন কি বলবেন। হ্যাঁ, বলেন কি? দীপক আজ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে? আরপিএফ থেকে ফোন এসেছিল? ও আচ্ছা, ঠিক আছে। আপনি দীপকের বাড়ির ফোন নাম্বার জানেন তো? বলুন। আমি ঘটনার সত্যতা যাচাই করে দেখছি। দীপকের কোনো ছবি থাকলে বের করে রাখুন, আমি লোক পাঠাচ্ছি, ছবি নিয়ে আসবে এক্ষুনি। কনক চ্যাটার্জি ফোন নামিয়ে রতনকে নির্দেশ দিলেন এক্ষুনি একবার সোমভিলায় যেতে। এ তো আর এক ঝামেলা শুরু হলো। আরপিএফ থেকে ফোন এসছে, সোমভিলায় আজ সকালে দেবশঙ্কর বাবুর ড্রাইভার দীপক চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গিয়েছেন। এটা কি কাকতালীয়, না দীপককে মারা হয়েছে? এত প্রশ্ন জমা হয়েছে, এরপরও আবার প্রশ্ন। সন্ধ্যা, ছেঁড়া ফটোগুলো জোড়া লাগিয়েছ? হ্যাঁ স্যার, আমি জোড়া লাগিয়েছি, এই দেখুন।
ছবিতে দেবলীনা ওর বন্ধুদের সাথে রয়েছে। এর মধ্যে এই ব্লু শার্ট পরা ছেলেটি প্রতিটা ছবিতে রয়েছে, মানে কমন ক্যারেক্টার। এ হতে পারে দেবলীনার বিশেষ কেউ। হ্যাঁ, বিয়ের আগের রাত্রে সুইসাইড করেছিল। বিয়েতে অমত ছিল ঠিকই, তবুও বিয়ের জোগাড় যেখানে হচ্ছে সেখানে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতো। সুইসাইড করবে কেন? দেবশঙ্কর বাবু নিজের বাবা নন, সেক্ষেত্রে বাবার সম্মানের কথা না ভাবলেও চলতো দেবলীনার। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার ছিল। স্যার, প্রেগনেন্ট ছিল হয়তো, তাই এ স্টেপ নিয়েছিল। হতেই পারে। তবে ব্যাঙ্গালোর থেকেই বিটেক পাশ করা সফটওয়্যার কোম্পানিতে চাকরিরত মেয়ে এত বোকা বোকা কাজ করবে কি? দীপশিখা দেবীকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। আর তুমি দেবলীনার বন্ধু বান্ধবদের একটু খোঁজ খবর নাও। পরের দিন পোস্টমর্টেম রিপোর্ট আসতে প্রায় রাত হয়ে যায়, তাই থানা থেকে দীপশিখা দেবীকে তার পরের দিন সকালে দরকারি কাগজপত্রে সই করতে ডেকে পাঠানো হয়। দীপশিখা দেবী পার্থসারথী ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে থানায় আসেন। অফিসার নিজের টেবিলে ডেকে বসালেন। দীপশিখা দেবী, আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই। আপনাদের একটু সময় দিতে হবে। জিজ্ঞাসাবাদ পরে করলেও চলে, আমি সই করে অফিসিয়াল ফর্মালিটি সারতে এসেছি। পার্থসারথী এই কাগজ নিয়ে মর্গে যাবে মৃতদেহ ছাড়িয়ে আনতে। তারপর সৎকারের ব্যবস্থা করতে হবে। বাড়িতে আর কোনো রকম পুরুষ মানুষ নেই যে এই দায়িত্বগুলো নেবে। সে খেয়াল আমার আছে মিসেস সোম। এখন আপনি বলুন তো, আপনার প্রথম প্রয়াত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার কে ছিল? আপনি না আপনার মেয়ে? আমার মেয়ে, এবং তার বিয়ের পরে সেই সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হতো, কিন্তু সেই অবকাশ আমি পাইনি। মেয়ের অমতে বিয়ে ঠিক হয়েছিল, আপনি বাধা দেননি কেন? হ্যাঁ, আমি দেবশঙ্করকে বুঝিয়েছিলাম। তিনি বলেছিলেন তার মনস্থ করা পাত্রের সাথে বিয়ে করলে দেবলীনা সুখী হবে, বৈভব প্রাচুর্যে থাকতে পারবে, এক কথায় রাজরানী হবে। তাছাড়া দেবশঙ্কর দেবলীনাকে নিজের মেয়ের মতোই দেখতেন। আমি যদি অমত করতাম, দেবশঙ্কর আমায় ভুল বুঝতো, কিন্তু দেবশঙ্কর বাবুর হত্যার সাথে এই সব কথাবার্তার কোনো সম্পর্ক নেই। সে তো 5 বছর আগে চলে গেছে। কেন পুরনো কথা টেনে আনছেন? পুরনো কথাতে নতুন শিকড় থাকতেই পারে মিসেস সোম। আপনার মেয়ে বিয়েতে অমত করেছিল কেন? ওর কোনো অ্যাফেয়ার ছিল? সেটা আমি জানি না, তবে দেবী, দেবলীনার আরেক নাম, এমবিএ করতে আমেরিকা যেতে চেয়েছিল। শুধুমাত্র এই কারণে কেউ সুইসাইড করে না মিসেস সোম, সেটা আমরাও জানি এবং আপনিও জানেন। সত্য কি ছিল আমি খুঁজে বের করবই। আপনি বললে তদন্তে সুবিধা হতো, এই আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই ফটোগুলো দেখুন তো, এরা কারা? এর মধ্যে আপনার মেয়েও আছে। কনক চ্যাটার্জি ফটোগুলো মিসেস সোমের দিকে এগিয়ে ধরতেই মিসেস সোমের ভ্রু কুঁচকে ওঠে। বুকে শাড়ির পাড়ের দ্রুত ওঠানামা দেখে বোঝাই যায় যে হৃদস্পন্দনের গতি দ্রুত হয়েছে। পার্থক্যটা সহজ যাতে ধরা না পড়ে। 1 মিনিটের ভিতর দীপশিখা দেবী নিজেকে স্বাভাবিক করে নেন, কিন্তু দুধে পুলিশ অফিসারের চোখে ফাঁকি দেওয়া যে অসম্ভব সেটা সাধারণ মানুষজন ভুলে যায়। হ্যাঁ, এটা আমার মেয়ের ফটো। এই ফটো কোথায় পেলেন? এরা মেয়ের বন্ধু হবে হয়তো, আমি ঠিক জানি না। আগে কখনো দেখেননি এটা মানতে পারলাম না। মেয়েকে এত ভালোবাসতেন, অথচ মেয়ের বন্ধু বান্ধবদের চেনেন না, এই ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। কোন মা নিজের সন্তানকে ভালোবাসবে না বলতে পারেন? আমার মেয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনাও চাকরি করেছে। কলকাতায় 1 বছর চাকরি করেছিল, তারপরই মারা যায়। তাই এখানের অফিসে অথবা ব্যাঙ্গালোরের বন্ধু বান্ধব হলে আমি কি করে চিনব? আমার পক্ষে চেনা সম্ভব নয় অফিসার। ঠিক আছে, ওর স্কুলের কোনো বন্ধু বা কলেজের কোনো বন্ধুর নাম জানা আছে যার সাথে দেবলীনা যোগাযোগ রেখেছিল? হ্যাঁ আছে, অর্পিতা সেন, দেবীর স্কুলের বন্ধু, বিয়ে হয়ে এখন আমেরিকায় থাকে, তবে আমার কাছে নম্বর নেই। আচ্ছা, মার্ডার হয়েছেন দেবশঙ্কর সোম, আর আপনারা আমার মৃত মেয়েকে নিয়ে পড়ে আছেন কেন? এই কেসের তদন্ত শেষ করে অপরাধীকে তাড়াতাড়ি খুঁজে বের করুন। কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমরা ভালো জানি মিসেস সোম। অপরাধী ঠিক ধরা পড়বেই। আজ আসুন আপনি। আচ্ছা, পার্থসারথীবাবু আপনাকে যে সমস্ত নথি বের করতে বলেছিলাম সেগুলো এনেছেন? হ্যাঁ স্যার, এনেছি। এই ফাইলটায় সব পেয়ে যাবেন। আচ্ছা স্যার, পোস্টমর্টেম রিপোর্টে কি বলেছে? গুলি চালানো হয়েছে 7.65 মিমি পিস্তল থেকে। খুব কাছ থেকে নিশানা করা হয়েছে বলে স্ক্যাপুলা ও রিবকেজ ভেদ করে হার্ট বরাবর গুলিটা ভেদ করে চলে গেছে বলে তৎক্ষণাৎ মৃত্যু। কপালের চোটটা খাটের কানায় হঠাৎ বডিটা পড়ে যায় বলে।
কপালটা চোট পেয়েছে, মৃত্যু হয়েছে রাত 1:30 নাগাদ। খুনি পিস্তল চালনায় বিশেষ পারদর্শী, না হলে হার্ট বরাবর লক্ষ্যভেদ করা অসম্ভব। সেই কারণে ক্রিমিনালদের নথি দেখতে চাই। আচ্ছা স্যার, আমরা আসছি। আপনাদের সৎকারের পর্ব মিটে গেলে আমাদের জানাবেন। আমরা দেবশঙ্কর বাবুর ঘরটা আবার সার্চ করব। আর কিছুক্ষণ বাদে আমরা সোমভিলায় যাচ্ছি। চিন্তা নেই, ভেতরে ঢুকবো না, বাইরেটা দেখে চলে আসব। মই সমেত সোমভিলায় পিছনের বাগানে অফিসার ইনচার্জ কনক চ্যাটার্জি আর সাব ইন্সপেক্টর সুবিমল নন্দী সরজমিনে তদন্ত শুরু করে দিয়েছেন। মই বেয়ে 3 তলার জানালার কাছে পৌঁছে গেছেন সুবিমল। কিছু পেলে সুবিমল? তেমন কিছু না। অদ্ভুতভাবে জানালার আশেপাশে কোনো রকম চিহ্ন নেই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। দোতলার জানালার কার্নিশে একটা পোড়া সিগারেটের টুকরো পড়ে আছে, আর কিছুই না। মনে হয় আততায়ীকে অপেক্ষা করতে হয়েছে। অন্য জানালাগুলো দেখো। মই টেনে দোতলার দীপশিখা দেবীর জানালার কাছে যান সুবিমল। না স্যার, এটাও পরিষ্কার। নামতে গিয়ে সুবিমল একতলার কার্নিশের কাছে গিয়ে থমকে যান। চকের গুঁড়োর মতো কিছু পড়ে আছে। বৃষ্টির জলে ধুয়ে যেটুকু অবশিষ্ট থাকে। সুবিমল খুব সন্তর্পণে পকেট থেকে ছোট ফ্লোটিং ছুরিটা বের করে কার্নিশ থেকে চেঁচে নমুনা পাউচে রাখলেন এবং নিচে নেমে এলেন। একটা ব্যাপার লক্ষ্য করেছো? সবজি বাগানে ক্ষেতের মতো করে গাছ লাগানো হয়েছে। কাল পর্যন্ত বাগানের জমিতে জল জমেছিল। বাগানের অন্য চারা গাছগুলোর জমির তুলনায় এদিকের বেগুন গাছের জমিতে নালার মতো টানা আছে, বাকিগুলোতে নেই। কেন বলো তো? এটা বৃষ্টির মধ্যেই করা হয়েছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। চলুন একবার বাইরের পাঁচিলের ওই পাশে মাঠটা দেখে আসি। বাইরের পাঁচিলেরও পাশের মাঠে কনক চ্যাটার্জি আর সুবিমল গিয়ে অবাক। মাঠের জল শুকিয়ে গেছে। অসংখ্য বাঁশের খুঁটি পোতার ছাপ পড়ে রয়েছে। মাঠের শুকনো কাদায় ছাপ স্পষ্ট, যেন অনেক বাঁশ পোতা ছিল, এখন যেন তুলে নিয়ে গেছে। বেগুন গাছের ক্ষেত যেদিকে, সেই দিকে পাঁচিলের পিছনে এই দাগগুলো রয়েছে। বুঝেছ সুবিমল? তাহলে এদিক দিয়ে বাঁশের মই জাতীয় কিছু আনা হয়েছিল, তারই দাগ। হ্যাঁ স্যার, তাই হবে। হ্যাঁ স্যার মানে কি? কবে চোখ কান খোলা রাখবে? বলি জুতোর দাগ কোথায়? মই থাকলে জুতোর দাগও থাকবে। এটা বাঁশের দাগ, কিন্তু মইয়ের নয়। হ্যাঁ স্যার। চলো থানায় ফেরা যাক। থানায় গিয়ে আবার নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে। থানায় ফিরে একটু থিতু হয়ে বসতে না বসতেই জনার্দন চলে আসেন কনক চ্যাটার্জির ঘরে। স্যার, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট এসে গেছে। দারোয়ান সদাশিব রহস্যজনক লোক। গোল্ড ফ্লেক কিং সাইজ সিগারেটের টুকরোতে ওরি আঙুলের ছাপ। তাছাড়া মস্ত বড় খবর ওর ফিঙ্গারপ্রিন্টের সাথে ক্রাইম ফাইলে একজন ক্রিমিনালের সাথে ম্যাচ হয়ে গেছে। নাম সদাশিব নয়, আসল নাম কেশব মহাপাত্র। বাড়ি হাওড়াতে। দীর্ঘ 14 বছর সেন্ট্রাল জেলে ছিল। প্রমোটার খুনের অপরাধে 6 জন আসামির মধ্যে ও একজন ছিল। হাওড়ায় বিত্তশালী ঘরের ছেলে। স্যার, পরিচয় বদলে সোমভিলায় আছে 4 বছর ধরে। ওই দেবশঙ্কর বাবুকে হত্যার চক্রান্ত করেছিল এবং হত্যা করেছে। বলো কি? এক্ষুনি ওকে তুলে নিয়ে এসো। একা যাবে না, সঙ্গে কাউকে নেবে, আর সশস্ত্র যাবে। আধ ঘন্টার ভিতরে সদাশিব ওরফে কেশব মহাপাত্রকে থানায় তুলে আনা হয়। নিরীহ সদাশিব আর সেই সদাশিব নেই। চুল উস্কো খুস্কো, পরনে আজ দারোয়ানের পোশাক নেই। প্রতিহিংসা পরায়ণ চোখ দুটো ধকধক করছে। আমাকে এইভাবে তুলে আনলেন কেন বাবু? আমি গরিব বলে সব দোষ আমার ঘাড়ে চাপাতে হবে? সদাশিবের কথা শেষ হতে না হতে জনার্দন বলে ওঠেন, স্যার গিয়ে দেখি লাট সাহেবের বেটা চৌকিতে শুয়ে সিগারেটের শুক টান দিচ্ছে। ঘাড় ধরে নিয়ে এসেছি স্যার। গোল্ড ফ্লেক কিং সাইজ। হাহা। কনক চ্যাটার্জি হেসে উঠলেন। তা কেশব মহাপাত্র বাবু নাম ভারিয়ে সোমভিলায় হঠাৎ করে গরিব সাজতে এলেন কেন? জেল থেকে বেরিয়ে ঠিকই তো ছিলেন। এবার একটা খুনের ষড়যন্ত্র কেন? কি ভেবেছিলেন পুলিশরা ঘাসে মুখ দিয়ে চলে? অপরাধী ঠিক কিছু না কিছু ক্লু ফেলে যায়, বুঝলেন? দারোয়ানের মাইনে মাসে 6,000 টাকা, আর সেই দারোয়ান ঘরে গোল্ড ফ্লেক কিং সাইজের সিগারেট সেবন করছে। এটা আমাকে মেনে নিতে হবে। এতে স্যার প্রমাণ হয় না আমি খুনি। 3rd ডিগ্রি দিতে হবে না, 2-4টে রুলের গুঁতো খেলেই সব প্রমাণ হয়ে যাবে। কেশব মহাপাত্র, আমি খুন করিনি স্যার। কেন বুঝছেন না? আমি খুন করলে কি সোমভিলায় বসে থাকতাম? খুন আমি করিনি, তবে আমি খুন করতে দেখেছি। মানে কে খুন করেছে? জোরে ধমকে ওঠেন কনক চ্যাটার্জি। সে এক ভয়ানক ঘটনা। মনে পড়লে গায়ে রক্ত হিম হয়ে আসে। আমি তখন যদি বলতাম
আমার কথা কেউ বিশ্বাস করতেন না। আজ বলছি, সেই দিন রাত তখন 12:30-1টা হবে। বৃষ্টি পড়েই চলেছে। গ্যারেজের পিছন দিকটা ঘুটঘুটে অন্ধকার। পিছনের প্যাসেজের বাল্বটা আগের দিন রাতেই কেটে গিয়েছিল। পরের দিন সারাদিনে বৃষ্টি হচ্ছিল বলে বাজার থেকে বাল্ব কিনে আনতে গা করিনি। ভেবেছিলাম পরে একদিন নিয়ে আসবো। অন্যদিন আমি রাত্রে উঠি না। সেই রাতে কেন জানি খুব বড্ড বেগ এসেছিল। বাথরুমে গিয়ে ফিরে আসছি অন্ধকারে। হঠাৎই পাঁচিলের কাছে পেঁপে গাছটার কাছে সরসর একটা শব্দ। আমি পিছন ফিরে দাঁড়িয়ে পড়ি। দেখি বিশাল লম্বা পায়ের মানুষ দাঁড়িয়ে। সে যে কি বিশাল পা আপনি ধারণা করতে পারবেন না। সেই মূর্তি দেখে আমার গা হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। স্যার, আমি এতটুকু মিথ্যে বলছি না, আমাকে বিশ্বাস করুন। আমি যদি খুন করতাম তাহলে কি সোমভিলায় বসে থাকতাম? তারপর কি হলো? ভয়ে আমি এগোবো না পিছবো বুঝতে পারিনি। যেই লোকটা হাঁটা শুরু করে আমি ভয়ে আবার বাথরুমে চলে যাই এবং দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করতে লাগলাম। তারপর দেখি বিশাল বিশাল পা ফেলে উকিলবাবুর জানালার কাছে গিয়ে দাঁড়ায়। অন্ধকার হলেও জামা কাপড়ের রং কিছু তো বোঝা যায়, কিন্তু আমি সবই কালো দেখছিলাম। হাত পা সব কালো। লোকটা মাথায় কালো টুপি পরেছিল। লোকটা পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন ফোন করে। মোবাইলের আলো দেখে বুঝেছিলাম। আবার পকেটে মোবাইল রেখে দিয়ে সিগারেট ধরায়। তারপরে দেখি দোতলার পিছন ঘরে আলো জ্বলে ওঠে, আবার নিভে যায়। মিনিট 10-এর পর 3 তলায় উকিলবাবুর ঘরে আলো জ্বলে ওঠে। আলো জ্বলার সাথে সাথে দেখি লোকটা পকেট থেকে কিছু একটা বের করে। তার 2 মিনিট পরই একটা অস্পষ্ট ঝন করে কাচের জানালার শব্দ পাই। বৃষ্টি তো হয়েই চলেছিল, তাই ঠিক কিসের শব্দ হয়েছে বুঝিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল অঘটন কিছু ঘটেছে। লোকটা কিছুক্ষণ অপেক্ষা করে আবার লম্বা পা ফেলে পাঁচিলের কাছে অদৃশ্য হয়ে গেল। দোতলার ঘরে আবার আলো জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে নিভে যায়। আমিও মিনিট 5 বাথরুমে ঢুকে থেকে তারপর ছুটে ঘরে চলে গিয়ে দরজায় খিল দিই। সারা রাত ঘরে আলো জ্বালাইনি, চোখের পাতা এক করতে পারিনি। সকালে পাখির ডাকে ঘর থেকে বেরোই। ভোরের রেখা তখন সবে ধরেছে। বৃষ্টি অনেক কমে এসেছিল। আমি 3 তলার জানালার তলায় যাই। লক্ষ্য করি জানালায় গুলির দাগ। তলার প্যাসেজে গুলির কেসটা পড়ে থাকতে দেখি। 3 তলার ঘরে তখনও আলো জ্বলছিল। আর একটা জিনিস চোখে পড়ে, তখন পাঁচিল থেকে প্যাসেজ পর্যন্ত বেশ ডিপ করে বাঁশ পোতার অনেক দাগ। তখন আমি ভালোই বুঝতে পারলাম ওইটা লম্বা পা ছিল না, সরু বাঁশ জাতীয় কিছু ছিল। তখন আমার মাথার ফিউজ উড়ে যাবার জোগাড়। মানে, কি বলতে চান আপনি? কারণ আমি বাগান করি, আমার বাগানে এই রকম দাগ পুলিশ তো আমাকেই ধরবে। আমি তখন ঘর থেকে কোদাল এনে বেগুন গাছগুলোর দিকে মাটি কুপিয়ে আল কেটে দিই, যাতে দাগগুলো ঢাকা পড়ে যায়। আর গুলির কেসটিও বেগুন খেতে পুঁতে দিই। তারপর চুপচাপ নিজের ঘরে চলে যাই। পরে সকাল 6টায় ছোট গেটের তালা খুলে দিই। তবে যে এসেছিল আমার উপকার করে গেছে। আমাকে দ্বিতীয়বার অপরাধী হওয়ার হাত থেকে বাঁচায় সে। এখনকার মতো এই পর্যন্তই থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।